এবার মহাখালীতে রেলপথ অবরোধ তিতুমিরের শিক্ষার্থীদের। ঢাকার সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ। সংস্কারের জন্য নির্বাচন বিলম্বের কারণ দেখছেন না রিজভী। ধৈর্য ধরার আহ্বান জামায়াত আমিরের। বিভাগীয় শহরে হাইকোর্টের শাখা রাখার সুপারিশ। বিচার বিভাগকে আলাদা করতে স্বতন্ত্র আইনের প্রস্তাব। চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে আরও শতাধিক গাড়ি। ৩০০ কোটি টাকা রাজস্ব আয়ের আশা কাস্টমসের। একটা আইসিইউ বেডের জন্য রোগীর মৃত্যুর অপেক্ষা। সংকট স্বীকার করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার ২১-এর সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১-এর টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। এছাড়াও সংবাদে আরও থাকছে: বিনা পানির আরাধনায় সরস্বতী পূজা উদযাপন। অজ্ঞতার আধার দূর হওয়ার প্রত্যাশা ভক্ত পূজারীদের। সড়কের পাশাপাশি এবার রেলপথও অবরোধ করল সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বিকেল 4:45টার দিকে 70-80 জন শিক্ষার্থী মিছিল নিয়ে রেল ক্রসিংয়ে অবস্থান নেয়। এতে ঢাকা থেকে নোয়াখালীগামী একটি ট্রেন আটকা পড়ে। বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। এর আগে দুপুর 12:30টার দিকে কয়েকজন শিক্ষার্থী কলেজের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে। এতে সড়কের দুই পাশেই বন্ধ হয়ে যায় যান চলাচল। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিকালে শিক্ষার্থীরা মিছিল নিয়ে অবস্থান নেয় মহাখালী রেল ক্রসিংয়ে। সে সময় আন্দোলনকারীরা মাইকে ঘোষণা দিয়ে জানায়, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। যে জায়গায় আজকে ৬ষ্ঠতম দিন, এখন পর্যন্ত শিক্ষা উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে আমাদের এই জায়গায় এসে তাদের যে শিক্ষার্থীরা অনশন করছে সেটা জানার প্রয়োজন বোধ করে না। আমাদের দাবিটা অযৌক্তিক যদি হয়ে থাকে, এখানে এসে আমাদের সাথে কথা বলার প্রয়োজন বোধ ছিল। রেলপথ অবরোধ করায় আটকা পড়ে নোয়াখালীগামী একটি ট্রেন। লাল পাপোসটা, ছেঁড়া পাপোসটা নিয়ে আমি ওনাকে সিগন্যাল দেই। উনি আমার সিগন্যালটা বুঝতে পারছে, ওই তো ট্রেনের গতিটা একটু কম ছিল আর সিগন্যালটা ট্রেনটা মোটামুটি দূরেই ছিল। সিগন্যাল দেওয়াতে উনি বুঝতে পারেন, উনি আস্তে আস্তে ট্রেনটাকে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। ট্রেনটা হচ্ছে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজের মূল ফটকের সামনের রাস্তা অবরোধ করে। এর পাশাপাশি চলে গণ অনশন কর্মসূচি। অনশন অবস্থায় অসুস্থ হয়ে 3 শিক্ষার্থী সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এদের আসলে বড় ধরনের ক্ষতি হয়ে গেলে এটা সম্পূর্ণ রাষ্ট্র দায়ী থাকবে। বাইদের অবস্থা খুবই খারাপ। কালকে 3 জন অলরেডি হসপিটালে, এখন পর্যন্ত 3 জন হসপিটালে অ্যাডমিট আছে। এখন ওদের মুমূর্ষু অবস্থা। ছাত্রদের যদি দাবিকে অগ্রাহ্য করে, এটা অ্যাকচুয়ালি দুঃখজনক। পরিপূর্ণ সক্ষমতা থাকার পরে কেন আমাদের বিশ্ববিদ্যালয়, এই প্রশ্ন তো আমাদের, তো কেন না? পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা গুলশান লিংক রোড অবরোধ করলে বন্ধ হয়ে যায় দুপাশের সড়কের যান চলাচল। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। এই মুহূর্তে তিতুমির কলেজের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ কর্মসূচিতে আছেন সহকর্মী দীপু শিকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপু, শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সে অবরোধের সেখানকার সর্বশেষ পরিস্থিতি বিস্তারিত আমাদেরকে জানান। তিতুমির কলেজের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কিন্তু আজকে তারা যে সড়ক সেটা অবরোধ করে সেখানে তারা বিক্ষোভ চালিয়েছে। এরপরেই কিন্তু বিকেলের দিকে তারা এই মহাখালী যে রেল লাইন তার উপরে তারা অবস্থান নিয়েছে। এখনও তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবিতে আজকে কিন্তু 6ষ্ঠ দিনের মতো তাদের এই কর্মসূচি চলছে। এখানে একটি আমরা কিছুক্ষণ আগে যেটা জানতে পেরেছি, শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল এখানে আসার কথা, কিন্তু সেটা এখনও কিন্তু তারা এসে পৌঁছেননি। আর এদিকে এখনও কিন্তু শিক্ষার্থীরা মুহুর্মুহু স্লোগান দিচ্ছে এবং
তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানাচ্ছেন। এবং আরেকটু বলে রাখি, আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটা বলছেন যে গতকাল শিক্ষা উপদেষ্টা যেই বক্তব্য দিয়েছেন যে তাদের যে দাবি অযৌক্তিক, এটি কিন্তু শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে। তো এখানে আন্দোলনরত একজন শিক্ষার্থীর সাথে আমরা একটু কথা বলতে চাই, তাদের প্রতিক্রিয়া জানবো। আপনারা তো এখানে অবস্থান করছেন, তো এই আন্দোলনের পরিণতি কি হচ্ছে? প্রশাসন আমাদের কথাই পাত্তা দিচ্ছে না, তারা আমাদের আন্দোলনকে বেগতিক করছে, তারা আমাদের কথা শুনছে না। প্রশাসন আমাদের দাবি না আদায় করা পর্যন্ত, না মানা পর্যন্ত, আমাদের দাবি মেনে নেবে, তারপর আমরা এখান থেকে যাব। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো। একটি প্রতিনিধি দল আপনাদের এখানে আসার কথা, তারা কি এসছে? আসছে, তারা এখন এখানে পৌঁছায় না, আসতেছে, রাস্তায় আছে। শুনছিলেন একজন আন্দোলনরত শিক্ষার্থীর বক্তব্য। তো এরকমই আর কি মহাখালীর এই অবস্থা, এবং তাদের এই অবস্থানের কারণে কিন্তু আশপাশের যে যান চলাচল সেটিও বন্ধ হয়ে গেছে। আর অপরদিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর প্রচুর সদস্য এখানে অবস্থান নিয়েছে। সব মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দীপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ তিতুমির কলেজের শিক্ষার্থীদের অবরোধের খবর জানাচ্ছিলেন সহকর্মী দীপু শিকদার। এদিকে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের লাগাতার অবরোধে চরম বিপাকে পড়েছেন পথচারীরা। যান চলাচল ব্যাহত হয় অতিষ্ঠ এ এলাকার মানুষও। সিরাত আল মুস্তাকিমের আরেকটি রিপোর্ট। শিক্ষার্থীদের লাগাতার অবরোধে তার মতো ক্ষুব্ধ অনেকেই। আন্দোলন অবরোধে সবথেকে বেশি ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। বিকল্প রাস্তা নাই তো, অনেক দূর, আমরা তো লোড গাড়ি, এগুলো তো টাইনা নেওয়ার মতো সম্ভব না। আমার বাচ্চা নিয়ে 12 দিন যাবত ক্যান্সার হসপিটালে ভর্তি, এখন রাস্তা ব্যারিকেড দিয়ে রাখছে, এখন যাইতে আমাদের অসুবিধা হইতেছে না। কুড়িগ্রাম ছাড় মেলে না রোগীদেরও। ক্যান্সার হাসপাতাল থেকে আসলাম, রিস্ক বন্ধ হাঁটিয়ে এসছে, অসুস্থ লোক হয়েছে, তারপরে হাঁটিয়ে এসতেছি। বলতেছি কিছু কথা তো শুনতেছে না, না আমার তো পায়ে সমস্যা দেখে বলতেছি। কে শোনে কার কথা? দুর্ভোগকে সঙ্গী করে রোজকার জীবনযাপন। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে চলছে আন্দোলন, আমরণ অন্বেষণ, ব্লকেট সহ বিভিন্ন কর্মসূচি। যেই কর্মসূচির কারণে মহাখালী এলাকার মানুষের মাঝে নেমে এসেছে চরম দুর্ভোগ। অনেকেই এই পুরো রাস্তা হেঁটে পারাপার হচ্ছেন। অ্যাম্বুলেন্স, রোগী ছাড়া অন্য কোনো যানবাহন ঢুকতে দিচ্ছেন না শিক্ষার্থীরা। সোমবার দুপুর 12:30টার দিকে রাস্তার উভয় পাশে বাঁশ ফেলে যান চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে লিংক রোডের উভয় পাশের সড়কের যান চলাচল। ঘন্টার পর ঘন্টা অনুরোধ করেও পার হতে পারছেন না রাস্তা। আমরা সাধারণ জনগণ, আমরা রিকোয়েস্ট করলাম এত সুন্দর করে যে বাবা আমার একটু দেন, তারা আছে, উনি দিলই না আমাকে। জনদুর্ভোগ কমাতে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি পথচারীদের। দ্রুত সমাধান হবে, সবকিছু স্বাভাবিক হয়ে যাক, সেটাই তো আমরা চাইবো সাধারণ জনগণ। এভাবে রাস্তাঘাট বন্ধ থাকলে তো আমরা যাওয়া আসা করতে পারছি না। যদি দাবি দেওয়া তুলে ধরতে হয়, নির্বাচনকালীন একটা সরকার আসবে, তার কাছে দিক। শিক্ষার্থীরা বলছে দাবি আদায় করতে নামলে জনদুর্ভোগ হবেই, যা মানতে নারাজ সাধারণ জনগণ। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন আটকে রাখার কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে বলেন, অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে, যেন জনগণের বঞ্চনার দুঃস্বপ্ন দূর হয়। সমালোচনা না গ্রহণ করতে পারলে উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দল করারও আহ্বান জানান রিজভী। এ সময় যে কোনো বিক্ষোভ দমাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুলি করার ক্ষমতা নিষিদ্ধ করার দাবি জানান বিএনপির এই সিনিয়র নেতা। অবাধ সুষ্ঠু নির্বাচনের একটা ডেডলাইন, একটা তারিখ তাদেরকে অবশ্যই দিতে হবে। আমরা সংস্কারের বিরুদ্ধে নই, আমরা বারবার কি কি সংস্কার হওয়া উচিত সেটা বলেছি। সংস্কার হতে বেশি দিন সময় লাগে না, আর সংস্কার তো যুগ যুগ ধরে চলবে, এটা তো চলমান প্রক্রিয়া। জনগণের যে দাবি, ডিমান্ড, এই ডিমান্ডের উপর ভিত্তি করেই তো সংস্কার হবে। এদিকে নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কার না হওয়া পর্যন্ত সকলকে ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।
আমরা যেটা মনে করি যে এমন একটা নির্বাচন এই জাতির পাওয়া প্রয়োজন, যে নির্বাচনে আসলেই স্বাচ্ছন্দ্যের সাথে প্রত্যেকটি ভোটার তার ভোট দিতে পারবে, আর প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষের ভোটও নিশ্চিত হবে, সেটা দেশে এবং প্রবাসে। আমরা চাই যে সেই রকম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক, এবং ন্যূনতম যে সংস্কারগুলো না হলে একটা সুস্থ পরিবেশ তৈরি হবে না। এটা না হওয়া পর্যন্ত আমাদের সকলের ধৈর্য ধরে এই সরকারকে সহযোগিতা করা উচিত। এদিকে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। রাজশাহী নির্বাচন কার্যালয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, সংস্কার কার্যক্রম সংক্ষিপ্ত আকারে হলে জাতীয় সংসদ নির্বাচন হবে ডিসেম্বরের মধ্যে, আর যদি সংস্কার কার্যক্রম দীর্ঘ হয় তবে 2026 সালের জুনে নির্বাচন করা সম্ভব। এছাড়া স্থানীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলেও জানান এই কমিশনার। কেউ আইনের ঊর্ধ্বে নয় উল্লেখ করে এ সময় ইসি সানাউল্লাহ বলেন, ভোট জালিয়াতির সঙ্গে জড়িত নির্বাচন কর্মকর্তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। মাননীয় প্রধান উপদেষ্টার গত 16 ডিসেম্বরের বক্তব্য থেকে যে তিনি বলেছেন যে সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায় তাহলে পারে আগামী ডিসেম্বর, আর যদি সংস্কার কার্যক্রমকে আরও একটু এক্সটেন্ডেডভাবে করতে দেওয়া হয় তাহলে 26 সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি বন্ধের সুপারিশ করেছে বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে গঠিত অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ সংক্রান্ত টাস্কফোর্স। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় টাস্কফোর্স। এতে বলা হয়েছে, দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় ব্যাপক পরিসরে ছাত্র রাজনীতি দেখা যায়, যা একাডেমিক স্বাধীনতার ক্ষেত্রে অন্যতম বড় চ্যালেঞ্জ। তাই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি বন্ধ করা উচিত। প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমানোর পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে অটোপাস বন্ধের কথা বলা হয়েছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক KS মুর্শিদের নেতৃত্বে গঠিত টাস্কফোর্সের প্রতিবেদনে অর্থনীতি, ব্যাংক, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা সহ বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে সুপারিশ করা হয়। জনগণের দোরগোড়ায় বিচার বিভাগ পৌঁছে দিতে বিভাগীয় শহরে হাইকোর্ট বিভাগ রাখার সুপারিশ করেছে বিচার বিভাগীয় সংস্কার কমিশন। বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত রাখতে 3 বছর পর পর উচ্চ ও নিম্ন আদালতের বিচারকদের সম্পত্তির বিবরণ জনগণের সামনে প্রকাশ করারও সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করতে একটি স্বতন্ত্র আইন প্রণয়নের কথা বলেছে কমিশন। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর নতুন বাংলাদেশ বিনির্মাণের উদ্দেশ্যে 11টি সংস্কার কমিশন গঠন করে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সময়মতো প্রতিবেদন দিতে না পারায় এরই মধ্যে সময় বাড়িয়েছে কয়েকটি সংস্কার কমিশন। কমিশনগুলোর সুপারিশ তৈরির পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে সুপারিশ গুছিয়ে এনেছে বিচার বিভাগীয় সংস্কার কমিশন। 5 ফেব্রুয়ারি জমা দেয়া হবে সুপারিশ। আইনের শাসনকে কার্যকর করতে হলে বিচার বিভাগকে শক্তিশালী করতে হবে, কার্যক্রম করতে হবে, স্বাধীন করতে হবে। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ও সম্প্রসারণে রাজধানীর বাইরে বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের প্রস্তাব করছে সংস্কার কমিশন। যে বিচারের জন্য মানুষের হয়রানি এবং সময়ক্ষেপণ, অর্থক্ষেপণ, জনকল্যাণে, জনস্বার্থে আমাদের ডিসেন্ট্রালাইজেশন হলে মানুষের দোরগোড়ায় বিচার পৌঁছাবে। একই সাথে উপজেলা বিচার বিভাগকেও আমরা উপজেলা পর্যায়ে নিতে চাচ্ছি। স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সংস্থা ও সুপ্রিম কোর্ট সচিবালয় স্থাপনের প্রস্তাব দিয়েছে কমিশন। বিভাগকে প্রশাসন থেকে বা সংসদ থেকে পৃথক করার বা মুক্ত করার আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি এবং অন্তর্বর্তীকালীন সরকারকে এই প্রস্তাবনাটা আমরা দাখিল করার জন্য চূড়ান্ত রিপোর্ট প্রস্তুত করেছি। গত 3 অক্টোবর আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমানের নেতৃত্বে 8 সদস্যের বিচার বিভাগীয় সংস্কার কমিশন গঠিত হয়। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শেডে পড়ে থাকা আরও প্রায় শতাধিক গাড়ি নিলামে তোলার উদ্যোগ নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এসব গাড়ি থেকে প্রায় 300 কোটি টাকা রাজস্ব আয়ের আশা করছেন কর্মকর্তারা। এর আগে শুল্কমুক্ত কোটায় আমদানি করা এমপিদের কয়েক ডজন বিলাসবহুল গাড়ি নিলামে তোলে কাস্টমস।
চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে শুল্কমুক্ত সুবিধায় এমপিদের আনা 24টি বিলাসবহুল গাড়ির পাশাপাশি বন্দর শেডে দীর্ঘদিন পড়ে থাকা 31টি গাড়ি এর মধ্যে নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। নিলাম প্রক্রিয়া শেষ হবে 16ই ফেব্রুয়ারি। 60% শুল্ক আরোপ করে এসব গাড়ির দাম নির্ধারণ করা হয়েছে 9,67,00,000 টাকা। এমপি সুবিধা যে আমদানিকৃত গাড়িগুলো এগুলো তো আসলে জিরো মাইলেজের গাড়ি, মানে ব্র্যান্ড নিউ গাড়ি, ট্যাক্স স্ল্যাবটা অনেক বেশি, সিসিও অনেক বেশি। সো এইটা আসলে অ্যাসেসেবল ভ্যালু যেটা বা রিজার্ভ ভ্যালু যেটা বলে সেটা অনেক বেশি, প্রায় 9,67,00,000 টাকা, 9 কোটি বা 9 কোটির বেশি এক একটা গাড়ির মানে সংরক্ষিত মূল্য। তো এই কারণে তোমার সাধারণ মানুষের এই গাড়িগুলিতে আগ্রহ কম থাকলেও এইগুলি নিলামে যাবে। নিলামটা 40টা গাড়ি মনে হলেও আমরা প্রাইমারি যখন কাজটা শুরু করেছিলাম 100টা গাড়ি, আমাদের কিন্তু মোটামুটি 100টা গাড়ি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। নিলামে তোলা বিলাসবহুল এইসব গাড়ি নিয়ে সাধারণ ক্রেতাদের আগ্রহ কম বলে জানান কাস্টমস কর্মকর্তারা। তারা জানিয়েছেন এই নিলাম প্রক্রিয়া শেষ হলে শীঘ্রই আরও শতাধিক গাড়ি নিলামে তোলা হবে। 44টা গাড়ি আমরা নিলামে গিয়েছে, বাদ বাকি ম্যাক্সিমাম গাড়ি কিন্তু আমাদের চলে গিয়েছে এবং সেখান থেকে আমরা প্রায় 10 কোটি টাকার বেশি আমরা রাজস্ব আদায় করতে পেরেছি এবং অ্যাট দ্য সেম টাইম এখানে জরিমানাও আদায় হয়েছে। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শেডে পড়ে থাকা গাড়ি নিলামে তোলার মাধ্যমে সরকারের প্রায় 300 কোটি টাকা রাজস্ব আয় হবে বলে জানান কাস্টমস কর্তৃপক্ষ। শেডে থাকা এসব গাড়ি দ্রুত ছাড় করতে আমদানিকারকদের দ্বিতীয় দফা চিঠি দিয়েছে। রিজার্ভ ভ্যালু আছে 300 কোটি বা 300 কোটি একটু বেশি। তো আমাদের যেটা নিলামে নিয়ম 60% তারা যদি সর্বোচ্চ মানে ন্যূনতম 60% প্রথম নিলামে কেউ যদি বিড করে আমরা তাকে দিতে পারবো গাড়িটা। তো সেই হিসাবে আমরা আশা করছি 200 কোটি বা তার থেকে বেশি টাকা আমাদের এখানে রাজস্ব আসা উচিত। চট্টগ্রাম বন্দর এবং কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে দীর্ঘ প্রায় 2 দশকের বেশি ধরে মামলাসহ নানা জটিলতায় বন্দরের বিভিন্ন শেডে পড়ে আছে বিভিন্ন ব্র্যান্ডের 297টি গাড়ি। এর মধ্যে 195টি গাড়ি নিয়ে হাইকোর্টে মামলা রয়েছে। এছাড়া নানা জটিলতায় পড়ে আছে আরও প্রায় 102টি গাড়ি। এই অবস্থায় বন্দর শেডে দীর্ঘদিন পড়ে থাকা জরাজীর্ণ গাড়িগুলির বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলছেন বন্দর সংশ্লিষ্টরা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। কোনো মৃত্যুই কাম্য নয়, তবে কখনো কখনো মুমূর্ষ কারো জীবন বাঁচাতে একটা আইসিইউ বেডের জন্য থাকতে হয় অন্য কারো মৃত্যুর অপেক্ষায়। বিষয়টা অমানবিক হলেও এটাই বাস্তবতা, আর এই বাস্তবতা মেনেই চলছে আমাদের চিকিৎসা ব্যবস্থা। দেশের আইসিইউ সেবার অপ্রতুলতার কথা স্বীকার করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। তার মতে পরিকল্পনাহীনভাবে এগিয়েছে দেশের স্বাস্থ্য খাত। এই অবস্থা থেকে বের হতে প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা বা গাইডলাইন। আইসিইউ নিয়ে মুশফিকা নাজনীনের ধারাবাহিক প্রতিবেদনের আজ 3য় পর্ব। দক্ষিণ চট্টগ্রামের শেখ এনামুল হক ক্যান্সার আক্রান্ত রোগীকে নিয়ে হাসপাতালে ঘুরছেন। 2 দিন ধরে আইসিইউর গেটের অপেক্ষা, আকুতি শুধু একটি আইসিইউ বেডের। তো আমরা দেখতেছি আমাদের সামনে দিয়ে মৃত লাশ বের হচ্ছে, তাহলে এগুলো তো সিট খালিই হচ্ছে, তাহলে আমাদের পরে যারা আসতেছে তারা তো সিট পাচ্ছে, তাহলে আমরা আগে আসছি এরপরও কেন আমরা সিটটা পাচ্ছি না? আইসিইউ ইউনিটের বারান্দায় এমন অসংখ্য রোগীদের অপেক্ষার পালা যেন শেষ হয় না। দুঃখজনক হলেও সত্যি, নিজ রোগীকে বাঁচাতে আইসিইউতে রোগী মৃত্যুর অপেক্ষায় থাকেন অপেক্ষমান তালিকায় থাকা অন্য ও রোগীর স্বজনরা। সে পরোক্ষভাবে আরেকজন মানুষের মৃত্যু কামনা করছে। এটি মানবতার চরম অগ্রহণযোগ্য একটি বিষয়। কেউ একজন মারা গেলেই অন্যজন ছোটেন সেই বেড দখলে নেয়ার। সংকটাপন্ন অবস্থায় আইসিইউ না পেয়ে প্রতিদিনই ঘটছে করুণ মৃত্যু। ডাক্তার দেখবে তো, পরে এসে কথা বলে। এখানে প্রতিদিন অসংখ্য লোক আসে, মারা যাচ্ছে বেড বা করে। লোকজন সিট না পেয়ে চলে যাচ্ছে, তারপর দেখা যায় যে রোগী মৃত্যুবরণ করলে তারা আবার সিট পাচ্ছে। একটা রোগী মারা গেছে, মারা যাওয়ার পরে গিয়ে আমরা ভাগ্যক্রমে গিয়ে একটা সিট পাইছি। স্বাস্থ্যসেবার এমন বেহাল দশায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। যান বাঁচানোর লাগে আইসিইউর কাছে আছে, আইসিইউ বন্ধ, তাহলে কিভাবে যান বাঁচাবো? গরিবেরা কোনো রকম পয়সা দিয়ে এটা নিয়ে কোনো রকম পারতেছে না, তাদের বেশি ক্ষতি হচ্ছে। একই চিত্র দেশের বিভিন্ন বিভাগেও আইসিইউ বেড নিয়ে অসহায় চিকিৎসকরাও। অফিসারদের থেকে প্রেশার থাকে, আমাদের রাজনৈতিক নেতাদের থেকে প্রেশার থাকে, সমাজকর্মী যারা আছে তাদের থেকে প্রেশার থাকে। আমাদেরকে প্রতিনিয়ত রোগীদের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করতে হিমশিম খেতে হয়। আমাদের দক্ষ জনবল আইসিইউ চালানোর জন্য নাই। আমাদের যেহেতু স্পেস কম, আমাদের বাজেটও কম,
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান স্বাস্থ্য খাতে দৈন্যতার কথা স্বীকার করে বলেন, দীর্ঘদিন জাতীয় চাহিদার সঙ্গে মিল রেখে পরিকল্পনা না করায় সংকট আজ চরমে। MBBS পাস করার পরে আরও 2 বছর পরে শুরু করলেও ওনার 5 থেকে 7 বছর লাগবে ওনার একটা ICU এক্সপার্ট হয়ে উঠতে। সেটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস এবং এই প্রসেসটাও আবার দেশের সীমিত কয়েকটা প্রতিষ্ঠানে আছে। সেটা দীর্ঘদিন অনেক আগে থেকে এই পরিকল্পনা ছিল না বিধায় আমাদের হাতে এখন আমরা অ্যাকিউট ক্রাইসিসটা দেখতে পাচ্ছি। তিনি সমতাভিত্তিক সেবা দিতে এক ছাতার নিচে স্বাস্থ্য খাত থাকা উচিত বলে মন্তব্য করেন। স্বাস্থ্য খাতের উন্নয়নে বরাদ্দ বাড়ানো ও জবাবদিহিতার সংস্কৃতি থাকা দরকার বলেও মন্তব্য তার। স্বাস্থ্য পুরো ব্যাপারটা একটি ছাতার নিচে আনা হয়নি, এটা টুকরা টুকরা আছে, এটা হচ্ছে একটা সমস্যা। চিকিৎসা শিক্ষার মধ্যে আসলে কমিউনিকেশন অংশটা অত বেশি অগ্রাধিকার পায় নাই বিধায় চিকিৎসক বা সেবা যারা দান করেন তার সঙ্গে সেবা গ্রহীতার যথেষ্ট কমিউনিকেশন না হওয়াতে আস্থা এবং বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে। পাশাপাশি সেবামূলক এই খাতে মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ওনারা হেলথের জন্য ওনার ওরিয়েন্টেশন। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা। জ্ঞান, বিদ্যা এবং প্রজ্ঞার দেবীর বন্দনায় উদযাপিত হল সরস্বতী পূজা। বিনা পানির আরাধনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেবী অর্চনা করেন পূজারী ও ভক্তরা। তানজিলা তাসনিমের রিপোর্ট। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই উৎসব। বসন্ত পঞ্চমী নামেও পরিচিত এই উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রছাত্রীদের বাড়িতে শ্রদ্ধার নৈবেদ্যে দেবীর পূজা করা হয়। ভক্তদের ভেতর থেকে অজ্ঞানতার আধার দূর করে শুক্লবর্ণা দেবীর বন্দনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে আয়োজন করা হয় এশিয়ার সবচেয়ে বড় সরস্বতী পূজার। এখানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা সবাই এক জায়গায় হয়েছি, আমরা আমাদের উৎসব পালন করছি। এখানের ভিড়ই আসলে বলে দেয় যে বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদ আছে কি নেই। বিশ্ববিদ্যালয়ের 70টি ডিপার্টমেন্টে আলাদা আলাদা মণ্ডপে বর্ণিল পূজার আয়োজনে মাঠ জুড়ে তৈরি হয় উৎসবের আমেজ। বিভিন্ন ধর্মের সহাবস্থানের কথাই বেশি দেখেছি, তো এইটাই হচ্ছে আমাদের মূল উপজীব্য। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই পূজার মধ্যে অংশগ্রহণ করছে। জুলাই গণঅভ্যুত্থানের পর সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাহীনতার বিষয় উঠে আসলেও সরস্বতী পূজার আয়োজনে বরাবরের মতন ছিল সম্প্রীতির মেলবন্ধন। প্রতিটা ধর্মের যে সংস্কৃতিগুলো সেইটাকে আরও মহাসমারোহে আরও বেশি করে সেলিব্রেট করাটা আমাদের এনকারেজ করা উচিত। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই আছে এখানে, সবাই একসাথে আমরা উদযাপন করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে জ্ঞান এবং বিদ্যার দেবী সরস্বতীর পূজা। হিন্দু, মুসলমান সহ সকল ধর্ম এবং গোত্রের দেশ এই বাংলাদেশ। সকলের আশা সবাই শান্তিতে এবং সম্প্রীতিতে এই দেশে বাস করবে। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। কুকুরের ধাওয়ায় মেজাজ হারালেন ম্যাজিস্ট্রেট, ভ্যান চালককে আদালতে ডেকে বেধড়ক পিটুনি। আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। সম্প্রতি গ্রেফতার হওয়া সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আলাদা 3 মামলায় তাদের বিরুদ্ধে 8 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 134 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে সংস্থাটি। এর মধ্যে সাবেক মন্ত্রী নুরুজ্জামানের বিরুদ্ধে 5 কোটি টাকার অবৈধ সম্পদ ও 62 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। আর তার স্ত্রী হোসনে আরা বেগম ও ছেলে রকিবুজ্জামানের বিরুদ্ধে 3 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন এবং 72 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দুদক বলছে চলমান অনুসন্ধান ও তদন্তে কোনো চাপ নেই। জনাব নুরুজ্জামান আহমেদ, সাবেক মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং সাবেক সংসদ সদস্য, লালমনিরহাট 3, লালমনিরহাট সরকারের দায়িত্বশীল পদে থেকে ক্ষমতার অপব্যবহার পূর্বক জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 5 কোটি 31 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং নিজ নামেও 31টি ব্যাংক হিসাবে 62 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং
প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে $218 কোটি রেমিটেন্স এসেছে, আগের বছরের একই মাসের তুলনায় যা 7 কোটি 20 লাখ বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে আগের বছরের একই সময়ের চেয়ে রেমিটেন্স বেশি এসেছে 23.61%। এ সময় $1,596 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। আগের অর্থ বছরের একই সময় এসেছিল $1,291 কোটি। এই হিসেবে প্রথম 7 মাসে রেমিটেন্স বেড়েছে $305 কোটি। এদিকে গত ডিসেম্বরে কোনো একক মাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল দেশে। ডিসেম্বরে প্রবাসীরা পাঠান $264 কোটি। কুকুরের ধাওয়ার ঘটনা উঠল আদালতে। ঘটনাটা একটু খুলেই বলা যাক। রাজবাড়ীতে কুকুরের ধাওয়াকে কেন্দ্র করে আদালত ভবনে হাত পা বেঁধে পেটানো হলো ভ্যান চালককে। অভিযোগ এমনটাই, তাও আবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে। ভুক্তভোগী ভ্যান চালক এখন রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়দের পরামর্শে তুলে নেওয়া হয়েছে থানায় দায়ের করা অভিযোগ। জাহাঙ্গীর হোসেনের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। পরিবার নিয়ে শ্বশুরবাড়ির এলাকায় হাঁটছিলেন ম্যাজিস্ট্রেট। সে সময় একটি বেওয়ারিশ কুকুর তাকে ধাওয়া করে। ঘটনা এটুকুই, তবে এর জের গড়ালো অনেকখানি। রাজবাড়ী সদর থানার এসআইকে কুকুরের মালিক ধরে আনার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। নির্দেশ মতো ধরে আনা হয় ভ্যান চালক আফজালকে। কুকুরটি তার নয় দাবি করলেও তাকে হাত পা বেঁধে পেটান ম্যাজিস্ট্রেট সুমন। এভাবেই সেদিনের ঘটনা বর্ণনা করছিলেন তিনি। আমি তো তোমার ডাকি নিয়ে ডাকছিল সুমন স্যার, আমি নিজেই খাবার পাই না, আমি কুকুর কেন পাবো? ভিতর নিয়ে সেরে 2-3টে লোক ছিল, সবারই বাইকে দিল। আমার সাথে যারা গেছিল তাদের বাইকে দিল, দেওয়ার পরে আমার হাতটা বাঁধে। এ বিষয়ে মুখ খুললে তার বিরুদ্ধে মিথ্যা মামলার হুমকি দেন ম্যাজিস্ট্রেট। চালা খাই দিয়ে এটাই অপরাধ না নীরবভাবে চলি, এটাই আমার বড় অপরাধ। আমি এটার সুস্থ একটা বিচার চাই। আমার বিচার আপনারা করলেন, কিন্তু এর বিচার কে করবি? অজ্ঞান অবস্থা বিরাট, অনেকক্ষণ করে পিটানোর পরে অজ্ঞান, তারপরে ওনার এক দারোগার কাছে কইছে বাইক করে দেন। হে ম্যাজিস্ট্রেট হয়ে যে কোনো আইন হে নিজ হাতে তুলে নিতে পারে না। পুলিশ দিয়ে আদালতে ডেকে আনার বিষয়টি স্বীকার করলেও পেটানোর অভিযোগ প্রত্যাখ্যান করেন ম্যাজিস্ট্রেট সুমন হোসেন। বারবার তাকে সংবাদ দেওয়া হয়েছে, তখন সে আসছে। কথা বেশ অসংলগ্ন কথা বলতেছে, ভয় পেয়ে হোক বা যে কারণেই হোক, বেশ অসংলগ্ন, মানে সত্য মিথ্যা মিলিয়ে। রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল হান্নান বলেছেন, আফজালকে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে। সুস্থ হতে কমপক্ষে 2 মাস প্রয়োজন। এই ইনজুরির কারণে ওনাকে বেশ কিছুদিন সাফার করতে হবে। মানে জিনিসটা এমন হয়েছে যে উনি ঘোরায় ঘোরায় বর্তমানে হাঁটতেছেন এবং এই পুরোপুরি ভালো হতে 2 মাসের মতো সময় লাগবে। এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সোমবার সকালে স্থানীয়দের চাপে তা তুলে নিতে বাধ্য হন আফজাল হোসেন। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। পুঁজিবাজারে গতি ফেরাতে বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ সহ 11 দফা দাবি জানিয়েছেন ক্ষুদ্র বিনিয়োগকারীদের অনিবন্ধিত সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর্স অ্যাসোসিয়েশন। রাজধানীর মতিঝিলে সমাবেশ করে এসব দাবি জানায় সংগঠনটি। সমাবেশে যোগ দিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ পুঁজিবাজারের বিদ্যমান সংকট কাটাতে সরকারের জোরালো পদক্ষেপ চান। সুমাইয়া খানের রিপোর্ট। হাসিনার পতনের পর পুনর্গঠন করা হয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। নতুন কমিশন দায়িত্ব নিয়ে শেয়ার বাজার কারসাজির অভিযোগে বিভিন্ন ব্যক্তিকে মোটা অঙ্কের অর্থ জরিমানা করে। পাশাপাশি এসআলম গ্রুপ সহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের আওতাধীন প্রতিষ্ঠানের শেয়ার জব্দ করা হয়, যার প্রভাব পড়ে পুঁজিবাজারে। এই পরিস্থিতিতে বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবি করে আসছে বিনিয়োগকারীদের একটি অংশ। মতিঝিলে সমাবেশ করে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর্স অ্যাসোসিয়েশন 11 দফা দাবি তুলে ধরে, যার প্রথমটি বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ আর শেয়ার জব্দ ও ক্যাটাগরি পরিবর্তনের সিদ্ধান্তকে অযাচিত হস্তক্ষেপ বলছেন সংগঠনটির নেতারা। যতদিন পর্যন্ত সচিবালয় ঠিক না হবে ততদিন পর্যন্ত আপনার আমার ভোগান্তির কোনো কমতি হবে না। যখন তুমি উল্টা পাল্টা করবে, তোমার চেয়ারের পদত্যাগ বিনিয়োগকারী তো চাইতেই পারে। সেই সংস্কারটা হলো যে শেয়ারের শিপি ছিল সেই শেয়ারে এখন মাকসুদ বসেছে, এটাই সংস্কার দেখছি।
সমাবেশে যোগ দিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ পুঁজিবাজারে বিদ্যমান সংকটের জন্য হাসিনা সরকারের লুটপাটকে দায়ী করেন। যেই সকল কমিশনাররা অবৈধভাবে লুটপাটের চেয়ারে বসে মার্কেটের ডাকাতি করবার চক্রান্ত করে যাচ্ছেন, দিনের পর দিন এবং মাসের পর মাস, আপনারা অবিলম্বে পদত্যাগ করবেন। 15 দিনের মধ্যে আমরা কার্যকর পদক্ষেপ দেখতে চাই। ফ্যাসিস্টের সহযোগীরা এখনো বসে আছে, তাদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন তাহলে ওই ছাত্র জনতা নাগরিকরা টেনে হিসেবে নামাবে। আইন যদি আইনের গতিতে না চলে, জনগণ যদি প্রতিকার না পায়, তাহলে কিন্তু জনগণ আইন নিজের হাতে তুলে নেবে। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় পুঁজিবাজারে দ্রুত গতি ফেরানোর দাবি জানান বক্তারা। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। সকালে নির্বাচন ভবনে ইসি সচিব আক্তার আহমেদের কাছ থেকে দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান ও জেনারেল সেক্রেটারি নিজামুল হক নিবন্ধন গ্রহণ করেন। পরে দলটির চেয়ারম্যান আনোয়ারুল হক চান বলেন, ৭১-এর স্বাধীনতা ও ২৪-এর নতুন বাংলাদেশের চেতনাকে সমন্বয় করে দেশকে এগিয়ে নিতে কাজ করবেন তারা। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সংস্কার নির্বাচন দুটোই চায় জানিয়ে দলের সভাপতি বাস্তবসম্মত সংস্কারের উপর জোর দেন। তবে মূল সংস্কারগুলো নির্বাচিত সরকার করবে বলেও মত দেন তিনি। জানান ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি, তবে প্রয়োজনে কোনো জোটেও যেতে পারে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। এই নতুন বাংলাদেশ যে আজকে তৈরি হয়েছে, এখন আমাদের দলের মুখ্য বিষয় থাকবে সেই বাংলাদেশকে ধারণ করা, সেই স্পিরিটকে ধারণ করা, 1971 সনের স্বাধীনতার ঘোষণাকে ধারণ করা এবং এই 24 জুলাইয়ের যে বিপ্লব, সেই বিপ্লবকে ধারণ করে বাংলাদেশের নতুন রাজনৈতিক আবহাওয়া যে তৈরি হচ্ছে তার সাথে সমন্বয় করে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। ভারতে কুম্ভ মেলায় হিন্দু পুণ্যার্থীদের পাশে মুসলিম সম্প্রদায়, খুলে দেয়া হলো মসজিদ মাদ্রাসার দরজা। আবারও আমন্ত্রণ সন্ধ্যার ২১ সংবাদে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার ডিফেন্স কোর্স কমান্ডার। সকালে এই সাক্ষাতে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন। এছাড়া দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। এর আগে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন মালয়েশিয়ার ডিফেন্স ফোর্স কমান্ডার। পরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। গত ২ ফেব্রুয়ারি মালয়েশিয়ার ডিফেন্স ফোর্স কমান্ডার ৫ দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন। খেলোয়াড়দের বেতন ইস্যুতে শেষ পর্যন্ত পুলিশের মুখোমুখি হতে হলো বিপিএলের দল রাজশাহীর মালিককে। ৩ কিস্তিতে টাকা পরিশোধের আশ্বাস দিয়েছেন তিনি। বিপিএল থেকে বিদায় নিশ্চিতের পরও আলোচনায় দুর্বার রাজশাহী। এর আগে বেতন পরিশোধে চেক প্রদান করলেও ঘটেছে চেক বাউন্সের ঘটনা। বিদেশি ক্রিকেটারদের ঢাকা ত্যাগ নিয়েও ছিল নানা নাটকীয়তা। ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠক হওয়ার পর ২ ফেব্রুয়ারি টাকা পরিশোধ করার আশ্বাস দিয়েছিল রাজশাহী কর্তৃপক্ষ, তবে সেটা আর হয়ে ওঠেনি। ফলে সোমবার সকালে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হেফাজতে নেওয়া হয় রাজশাহী মালিক শফিকুর রহমানকে। এ সময় দোষ স্বীকার করে ২৫% হারে ৩, ৭ ও ১০ ফেব্রুয়ারি ৩ কিস্তিতে পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন তিনি। শেষ করছি সন্ধ্যার ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। এবার মহাখালীতে রেলপথ অবরোধ তিতুমিরের শিক্ষার্থীদের। ঢাকার সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ। সংস্কারের জন্য নির্বাচন বিলম্বের কারণ দেখছেন না রিজভী। ধৈর্য ধরার আহ্বান জামায়াত আমিরের। বিভাগীয় শহরে হাইকোর্টের শাখা রাখার সুপারিশ। বিচার বিভাগকে আলাদা করতে স্বতন্ত্র আইনের প্রস্তাব। চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে আরও শতাধিক গাড়ি। ৩০০ কোটি টাকা রাজস্ব আয়ের আশা কাস্টমসের। একটা আইসিইউ বেডের জন্য রোগীর মৃত্যুর অপেক্ষা। সংকট স্বীকার করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।